নমস্কার, রাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল, ডিয়ার ডক্টর, সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। আজ আমার সঙ্গে রয়েছেন ডক্টর সৌরদীপ সাহা। নমস্কার, কেমন আছেন? খুব ভালো আছি। এই দ্বিতীয়বার ডিয়ার ডক্টরে পেয়ে আমরা আপ্লুত, অভিভূত। আমিও আসতে পেরে খুব ভালো লাগছে। তো প্রথমবারের পর ফিডব্যাক কেমন, মানে কেমন লেগেছে আমাদের অনুষ্ঠান? না, খুব ভালো, যে মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, মানুষ আরো অ্যাওয়ার হচ্ছে, যেটা খুব প্রয়োজন। আজকে কিন্তু আমাদের একটা এমন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, মেটাবলিক সিনড্রোম। এটা এমন একটা বিষয় যে এর মধ্যে অনেক কিছু জড়িয়ে রয়েছে। তার মধ্যে একটা, যেটা আমরা সকাল সন্ধ্যা মেয়েরা বিশেষ করে ভাবতে থাকি যে মোটা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। এই মোটা আমরা কেন হয়ে যাচ্ছি, এর পেছনে কারণ কি? প্রচুর ডায়েট করছি, ব্যায়াম করছি, অথচ কমছি না। কেন এসব হচ্ছে জেনে নেব, কিন্তু তার আগে জেনে নেব মেটাবলিক সিনড্রোম বলতে কি বোঝায়, মানে কি এই জিনিসটি? মেটাবলিক সিনড্রোম হচ্ছে অনেকগুলো রোগের একটা আউটকাম, বা এই রোগগুলো হচ্ছে মেটাবলিক প্রবলেমের একটা আউটকাম, মানে ভাইস ভার্সা। এবার এই রোগগুলোর মধ্যে কি কি আসতে পারে? একটা মেটাবলিক সিনড্রোমের মধ্যে আমরা কি কি ধরতে পারি? আমরা ডায়াবেটিসকে ধরতে পারি, আমরা ব্লাড প্রেশারকে ধরতে পারি, আমরা হাইপার কোলেস্টেরলকে ধরতে পারি, আমরা ওবেসিটিকে ধরতে পারি। তো এই সমস্ত কিছু মিলেই হচ্ছে মেটাবলিক সিনড্রোম, এবং এগুলো খুব প্রত্যেকটার সাথে খুব কোরিলেটেড। যেমন ডায়াবেটিস, আজকালকার ডায়াবেটিস হচ্ছে নিত্যদিনের, প্রত্যেকটা ঘরে ঘরে কেউ না কেউ ডায়াবেটিস। এবার কেন ডায়াবেটিস, বা ডায়াবেটিস হলে আর কি কি হতে পারে? ডায়াবেটিস তার একটা মেন প্রধান কারণ হচ্ছে আমাদের ডেইলি লাইফস্টাইল। ঠিক আছে, জেনেটিক কোনো ব্যাপার থাকে? হ্যাঁ, জেনেটিকের ব্যাপারও থাকতে পারে। একটা সময় এটা জেনেটিক ছিল, বা জেনেটিকের ক্ষেত্রে বেশি প্রিভিলেন্স দেখা যেত, কিন্তু এখনকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত লাইফস্টাইলের চেঞ্জেস এসছে, এত আমাদের জাঙ্ক ফুড থেকে শুরু করে, বা আমাদের ডেইলি হ্যাবিটস এর মধ্যে খুব ইরেগুলারিটির জন্য ডায়াবেটিসের প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে। আবার ব্লাড প্রেশার, বা যেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি বাংলায়, সেটার পিছনেও একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। তো এই ডায়াবেটিস, ব্লাড প্রেশার, আবার কোলেস্টেরল, যেমন ডায়াবেটিস হলে ট্রাইগ্লিসারাইড, মানে কোলেস্টেরল, আমাদের শরীরে যে ধরনের কোলেস্টেরল গুলো থাকে তার মধ্যে গুড কোলেস্টেরল থাকে, ব্যাড কোলেস্টেরল থাকে, ট্রাইগ্লিসারাইড এক ধরনের কোলেস্টেরল থাকে, আর নর্মাল কোলেস্টেরল থাকে। তো এবার এই ট্রাইগ্লিসারাইডটা ডায়াবেটিসের ক্ষেত্রে বেড়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। আচ্ছা। আবার ব্লাড প্রেশার থাকলে তার ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি, বা ডায়াবেটিস থাকলে ব্লাড প্রেশার, সমস্ত কিছু এটা কোরিলেটেড, মানে একদম একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এরকম না যে ডায়াবেটিস হলেই ব্লাড প্রেশার হবে, ব্লাড প্রেশার হলেই ডায়াবেটিস হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু প্রবণতাটা অনেক বেশি। যাদের ডায়াবেটিস বা ব্লাড প্রেশার কোনো একটা আছে, তাদের ক্ষেত্রে যে কোনো একটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং সেখান থেকে ওবেসিটি, আবার ওবেসিটি হচ্ছে গিয়ে, ওবেসিটির জন্য ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেড়ে যায়। তো সমস্ত কিছুর মধ্যে একটা ইন্টার রিলেশন রয়েছে। তো এবার কিছু কিছু প্রশ্ন রয়েছে, আমি সরাসরি প্রশ্নতেই যাব, কেননা আমাদের প্রত্যেকদিন এমন হয়ে যায় যে আমরা জানি, আপনারাও জানেন, এবং ডাক্তারবাবু আপনিও জানেন, যে আমাদের এই রাই বাংলা চ্যানেলটি কিন্তু এই মুহূর্তে ফেসবুক লাইভে যাচ্ছে। আমাদের একটি পেজ রয়েছে, আপনারা সেখানে আমাদেরকে প্রশ্ন করতেই পারেন, আমরা প্রস্তুত রয়েছি সেই প্রশ্ন নেবার জন্য। এছাড়াও কিন্তু ইউটিউবে আমাদের এই রাই বাংলা চ্যানেলটি রয়েছে, সেটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না। আর সেখানে কিছু প্রশ্ন আমরা পেয়েছি, সরাসরি প্রশ্নগুলোতে যাব যাতে আমরা সব রকম প্রশ্ন আলোচনা করতে পারি। আচ্ছা, ওজন বাড়লে শরীরের অনেক অঙ্গেরই সমস্যা বাড়ে, এক্ষেত্রে ঠিক কোন কোন সমস্যা বাড়ে আমাদের শরীরের কোন কোন অংশে, মানে পুরুষের ক্ষেত্রে সেটি কোনটি এবং মহিলাদের ক্ষেত্রে সেটি কোনটি? আচ্ছা, খুব ভালো একটি প্রশ্ন। আজকালকার দিনে ওবেসিটি একটা খুবই কমন একটা জিনিস, বা ওজন বৃদ্ধি। এবার এই ওবেসিটির জন্য অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ এফেক্টেড হয়। মানে মেয়েদের ক্ষেত্রে এখন আরেকটা জিনিস খুব কমনলি শোনা যায়, সেটা হচ্ছে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা সিনড্রোম, পিসিওডি বা পিসিওএস যেটা আমরা বলে থাকি। তো এবার এতে কি হয়, আমাদের যে ওভারি আছে সেখানে ছোট 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 সিস্ট হয়ে যায়, এবং কেন হয়? ফ্যাট লেয়ার অ্যাকুমুলেশন হয়। হ্যাঁ, তো পিসিওডির জন্য কি হচ্ছে? পিসিওডির জন্য
মহিলাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনের একটা প্রবলেম হচ্ছে এবং তার পরবর্তীতে সেটার জন্য কনসেপ্ট করতে একটা সমস্যা হয়। আবার ছেলেদের, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এটা খুব একটা কমন জিনিস। এছাড়াও তো আরো অন্যান্য জিনিস আছে যেটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই কমন, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। যে অত্যধিক পরিমাণে কনজাম্পশন অফ দ্য ফ্যাটি সাবস্টেন্স, এতে কি হচ্ছে ফ্যাটি লিভার হওয়ার প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে, লিভারের উপর একটা ফ্যাটের লেয়ার পড়ে যাচ্ছে এবং যার ফলে কি হচ্ছে লিভারের যে মেটাবলিজম সেটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং তারপর থেকে মানুষের বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, যেমন গ্যাসের সমস্যা হতে পারে, হজমের একটা গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, তো এছাড়া ফ্যাটের লেয়ার আমাদের শরীরে অন্যান্য অংশ পড়তে পারে, যেমন অত্যাধিক ওবেসিটি বা অত্যাধিক ফ্যাট, মানে ওবেসিটি মানেই তো ফ্যাট লেয়ার, সেই ক্ষেত্রে আমাদের হার্টের সমস্যাও হতে পারে। হ্যাঁ, খুব অল্প বয়সেই এখন দেখা যাচ্ছে যে আগে মানুষ ভাবতো হার্ট অ্যাটাক বয়সকালে হয়, কিন্তু না, এখন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় 30, 32, ইভেন 25 বছর বয়সেও হার্ট অ্যাটাক হচ্ছে মানুষের। তার কারণ কি? এই যে ট্রাইগ্লিসারাইড বা এই সমস্ত কোলেস্টেরল আমাদের যে হার্টের যে মানে রক্ত যে সরবরাহের জন্য যে রক্ত নালী রয়েছে সেখানে জমে গিয়ে সেটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলে থাকি। তো এবং সেক্ষেত্রে কি হচ্ছে রক্তের পরিবহন মানে এটা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেই বাধাপ্রাপ্ত হওয়ার জন্য ঠিকমতো হার্ট পাম্প করতে পারছে না, কারণ তার কাছে রক্ত পৌঁছচ্ছে না, অক্সিজেনেটেড ব্লাড পৌঁছতে পারছে না এবং সেই ক্ষেত্রে তখন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এই সমস্যাগুলো ওবেসিটির ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, তো এই জিনিসটা কি আমরা জানি এগুলো কন্ট্রোলে করা যায়, কিন্তু কিউরেবল কি? না, ব্যাপারটা হচ্ছে এগুলো কিউরেবল সেভাবে না, কিন্তু এটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারি, এটাকে আমরা প্রিভেন্টেবল বলতে পারি। ডায়াবেটিস বা ওবেসিটি বা আমাদের এই যে হাইপারটেনশন, ব্লাড প্রেশার, হ্যাঁ, এটা অনেকটা ওই আমাদের মেডিকেলের ভাষাতে একটা আইসবার্গ ফেনোমেনা বলে একটা মানে জনস্বাস্থ্য আইসবার্গ ফেনোমেনা একটা হয়। আইসবার্গ কি? আমাদের কতটা মানে বেশিরভাগ অংশটাই আমাদের জলের নিচে থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা খালি উপরে টিপ অফ দ্য আইসবার্গটা দেখতে পাচ্ছি। তো মানুষের মধ্যে যেটা সব থেকে বড় দরকার সেটা হচ্ছে সচেতনতা। সব থেকে সচেতনতা হচ্ছে সব থেকে আসল জিনিস। মানুষ যত সচেতন হবে তত মানুষের ক্ষেত্রে মানুষের মধ্যে এই রোগের আধিক্যটা কমবে। এবং মানুষ কিভাবে সচেতন হবে তার জন্য মানুষকে স্ক্রিনিং টেস্ট করতে হবে। যেমন এখন বিভিন্ন জায়গায় ক্যাম্প হয় বা হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টেস্টের সুব্যবস্থা রয়েছে, যে একটা রেগুলার চেক আপ। যেমন যাদের হাইপার টেনশন আছে, সে অল্প বয়সে হোক ধরা পড়েছে এবং তাকে প্রতি 6 মাসে একবার করে ডায়াবেটিস টেস্ট করাটা উচিত। আচ্ছা, যদি ধরা পড়ে তাহলে তার চিকিৎসা হবে, কিন্তু সে যদি সেটা টেস্ট না করে বা তার যদি ধরা না পড়ে, ডায়াবেটিস হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা বলে থাকি সাইলেন্ট কিলার। এমন ভাবে ছড়িয়ে গিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর আঘাত হানে যেটা বোঝাই যায় না বাইরে থেকে, কিন্তু যখন ব্যাপারটা খুব একটা উচ্চতায় পৌঁছে যায় তখন আর কিছু করার থাকে না, কারণ তখন অনেকগুলো জিনিসকেও এফেক্টেড করে দেয়। তো সেই ক্ষেত্রে সচেতনতারও দরকার এবং মানুষ যদি সচেতন হয় এবং এই সমস্ত স্ক্রিনিং টেস্টের মাধ্যমে এগুলো যদি ধরা পড়ে তার ট্রিটমেন্ট করে সেই মানুষকে একটা স্টেবল জায়গায় রাখা যায় এবং তাতে কোনো সমস্যা হবে না এবং সারা জীবন মানুষটা ভালো মতো থাকতে পারবে। আচ্ছা, আমরা একটু পরবর্তী প্রশ্নতে চলে যাই। হাই সুগার, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রল, এইগুলি মেটাবলিক সিনড্রোমের অন্তর্ভুক্ত। এগুলোর মধ্যে যার একটি মাত্র উপসর্গ আছে তার মানেই কি আমার মেটাবলিক সিনড্রোমের সমস্যা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। মানে একটি মাত্র সমস্যা বলতে ডায়াবেটিস, ব্লাড সুগার, ব্লাড প্রেশার এটা জেনেটিক ক্ষেত্রেও হতে পারে, যেটা যে পূর্বপুরুষের আছে সেই ক্ষেত্রে হওয়ার প্রবণতা একটা বেড়ে যায়, হ্যাঁ, যেটা আমরা হেরিডিটারি বলে থাকি। কিন্তু এই সমস্যাটা হলে মেটাবলিক সিনড্রোম হওয়ার সমস্যাটা বেড়ে যায়। এই সমস্যাটা হলে মানে কোনো একটা সমস্যা থাকলে, আমি আবার প্রথমে শুরুতেই বললাম যে প্রত্যেকটার কোরিলেটেড। যাদের ক্ষেত্রে আমি বলছি, যাদের ক্ষেত্রে বাড়িতে ডায়াবেটিস পেশেন্ট আছে, তার বাবা বা ঠাকুরদা বা বংশ পরম্পরায় ডায়াবেটিস বা হাইপারটেনশন এগুলো আছে, তাদের ক্ষেত্রে সচেতন আরো বেশি হতে হবে। যে তার ক্ষেত্রে ছোট থেকেই তার লাইফস্টাইলের একটা চেঞ্জেস দরকার। তাকে খুব একটা এই সমস্ত জাঙ্ক ফুড, কারণ তার একটা সমস্যা জেনেটিক্যালি আছেই এবং সেই ক্ষেত্রে এটা হওয়ার আজকে যাদের নেই তাদের যদি হওয়ার মানে সম্ভাবনা 50% হয়, যাদের ফ্যামিলি হিস্ট্রিতে আছে তাদের মানে সম্ভাবনা কিন্তু 80%-এর উপরে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যদি কারো আবার একটা ধরা পড়ে তাহলে অবশ্যই তার এই অন্যান্য জিনিসগুলো হওয়ার প্রবণতা বাড়ে এবং সেই ক্ষেত্রে তাকে সচেতন হতে হবে এবং তাকে সেইভাবে নিজেকে মডিফাই করতে হবে যে আমার কি কি করণীয় নয়, আমার ডায়েটের মধ্যে কি কি চেঞ্জ আনতে হবে, আমার ডেইলি হ্যাবিটের মধ্যে কি কি চেঞ্জ আনতে হবে। তো
তবে এই জিনিসগুলো তো থাকছে, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট প্রশ্ন আমি করতে চাই আমার তরফ থেকে, যে এর কি কোনো লক্ষণ রয়েছে, মানে কোনো সিমটম রয়েছে? হ্যাঁ, লক্ষণ রয়েছে, কিন্তু এই লক্ষণগুলো মানে সাধারণ মানুষ যেমন হাই ব্লাড প্রেশার হলে অনেকের ক্ষেত্রে মাথা ঘোরে। তো সাধারণ মানুষ প্রথমে সেটাকে গ্রাহ্য করতে যায় না। মাথা তো অনেক কারণে ঘুরতে পারে, দুর্বলতা থেকে ঘুরতে পারে, হয়তো সে খুব কায়িক পরিশ্রম করে সেই কারণেও হতে পারে। তারপরে অনেকের ক্ষেত্রে ঘাড় পিঠ দিয়ে একটা ব্যথা অনুভব হয় ব্লাড প্রেশারের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সেই মানে রুগী ভাবে যে তার হয়তো স্পন্ডলাইসিস হচ্ছে, সে মানে ব্লাড প্রেশারটাকে চট করে মাথায় আনতে চায় না। এবং ডায়াবেটিসের ক্ষেত্রেও যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোথাও একটা জায়গা কেটে গেল, সেই ক্ষেত্রে তার শোকতে দেরি হচ্ছে। এবার সে অনেক কিছু চিন্তা করে, কিন্তু ডায়াবেটিসটা চট করে কেউ চিন্তা করে না। কারণ ওই যে ডায়াবেটিস মানে তো একটা বয়স্কদের হতে পারে, একটা ইয়াং জেনারেশনে কি ডায়াবেটিস হতে পারে, কি হওয়ার কারণ কি হতে পারে। কিন্তু সেই সময় তাদেরকে সচেতন হতে হবে, তাদেরকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, তাকে এদিক ওদিক চিন্তা ভাবনা না করে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করতে হবে যে আমার কেন এটা দেরি হচ্ছে। বা অনেকের ক্ষেত্রে ইচিং এর প্রবলেম হয়, সারা গা জুড়ে চুলকুনি হচ্ছে কমছে না, ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কমছে না, সেই ক্ষেত্রে ডায়াবেটিস থাকলে সেটা ডিলে হয়। তো সেই জিনিসগুলো ডাক্তারের সঙ্গে আলোচনার মাধ্যমে সলিউশনটা বের করতে হবে। মানে আমি মেটাবলিক সিনড্রোমের রোগী, এটা বুঝতে হবে। মানে হ্যাঁ, এটা বুঝতে হবে। মেটাবলিক সিনড্রোমটা তো ওইভাবে প্রকাশ, মানে আমি আবারও বলছি, ওইভাবে তো কোনো, যেমন জ্বর হচ্ছে, কোনো একটা ইনফেকশন হলো জ্বর হচ্ছে, বা টিউমার হলো ব্যথা হচ্ছে, কিন্তু এইখানে জ্বর হবে না, ব্যথা হবে না। কিন্তু হ্যাঁ, এখানে যেগুলো হবে সেগুলো হচ্ছে, যেমন ডায়াবেটিস যদি কারো থাকে তার ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক বেশি। সে ইউরিন ইনফেকশন হওয়ার প্রবণতা বাড়তে পারে, বা চট করে তার ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ, ডায়াবেটিস থাকলে অ্যাকচুয়ালি ইমিউনিটি কম্প্রোমাইজ হয়ে যায়। সেই জন্য আমরা বারবার কোভিডের সময় একটা কিন্তু সবসময় বলছিলাম, যাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন আছে তাদেরকে অন্যান্য সাধারণ মানুষের থেকে একটু সাবধানে থাকতে হবে। তার কারণ ইমিউনিটি যখনই কম্প্রোমাইজ হবে, তখনই ইনফেকশন, সে ভাইরাল ইনফেকশন হোক, ফাঙ্গাল ইনফেকশন হোক, বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক, ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। তো এরকম যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে সে একটুতেই সর্দি কাশি জ্বরে ভুগছে, বা একটুতেই তার শ্বাসকষ্ট যদি কারো হয়ে থাকে, সবই ঠিক আছে, কিন্তু বেশি দৌড়াদৌড়ি করলে শ্বাসকষ্টটা হয়। এরকম ঠান্ডা লেগে শ্বাসকষ্ট না, বেশি দৌড়াদৌড়ি করলে সে পারছে না। তো সেই ক্ষেত্রে তাকে হয়তো তার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাচ্ছে, ফ্যাটের মাত্রা বেড়ে যাচ্ছে, রক্ত সঞ্চালনের সমস্যা হচ্ছে, সেই জন্য একটু দৌড়াদৌড়ি করলে যেটাকে হয়তো রক্ত ঠিকমতো পৌঁছতে পারছে না, সেই ক্ষেত্রেও হতে পারে। তো আমাদের খুব ছোট ছোট জিনিসগুলোকে মাথায় রেখে আমাদেরকে ভাবতে হবে। আচ্ছা, মেটাবলিক সিনড্রোমের পেশেন্টের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কতটা সম্ভাবনা রয়েছে? অনেকটাই সম্ভাবনা বেশি। কারণ আমি আবারও বলছি যে ডায়াবেটিস হলে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডটা খুব তাড়াতাড়ি বাড়ে ডায়াবেটিসের ক্ষেত্রে। আবার ব্লাড প্রেশার যদি থাকে, সেই ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড হাইপার কোলেস্টেরোলেমিয়া দেখা যায়। এবার যখনই হাইপার কোলেস্টেরোলেমিয়া থাকবে বা আমাদের হাইপারটেনশন থাকবে, হাইপারটেনশন ডিজিজটাই হচ্ছে একটা কার্ডিওভাস্কুলার ডিজিজ, মানে মেটাবলিক সিনড্রোম উইথ কার্ডিওভাস্কুলার ডিজিজ। এবার কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে অবশ্যই কার্ডিও আছে, মানে হার্ট রিলেটেড। এবার সেই ক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপ, অনেকের ক্ষেত্রে কন্ট্রোল করা যায় না, হয়তো 2-3টে ওষুধ খাচ্ছে তাও কন্ট্রোল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তখন ভাবতে হবে যে কেন। তো সেই ক্ষেত্রে আমাদের কার্ডিয়াক বিভিন্ন রকম মনিটরিং টেস্ট হয়, সেগুলো আমাদের করে দেখতে হবে যে তার হার্টে কোনো সমস্যা থেকে যাচ্ছে কিনা, যে কারণে তার রক্তচাপটা কমছে না। আবার ডায়াবেটিস যাদের ক্ষেত্রে হচ্ছে, ট্রাইগ্লিসারাইড বাড়লে অ্যাথেরোস্ক্লেরোসিসের চান্স বাড়ছে, সেই ক্ষেত্রেও হার্ট অ্যাটাক। আমাদের হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমাদের যে বললাম আর্টারিগুলো রয়েছে, সব থেকে মোস্ট কমন আর্টারি যেটা আমরা ধরে থাকি এলএডি, যেটাকে আমরা বলি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। তো সেই ক্ষেত্রে সেই আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার পসিবিলিটি, চান্সেস অনেক বেড়ে যায়, এবং সেখান থেকে হার্ট অ্যাটাক বা কার্ডিও সমস্যা হতে পারে। আচ্ছা, আরও একটি প্রশ্ন রয়েছে। আমি দীর্ঘদিন ধরে ওজন কমানোর চেষ্টা করছি, উপযুক্ত ডায়েট ও ব্যায়াম করছি, তবুও ওজন কমছে না, কি করব? এই কোশ্চেনটা খুব ভালো, যে উপযুক্ত ডায়েট। এবার উপযুক্ত ডায়েটটা ঠিক, মানে ডায়েট করতে গিয়ে মানুষ সেটা সব থেকে ভাবে যে আমি কম খাচ্ছি সেটাই ডায়েট। না, ডায়েট কিন্তু কম খাওয়াটা দেখেন ডায়েট না। আমি সকাল থেকে রাত অবধি 2বার খেলাম, আমি ডায়েট করছি, আমি কম খাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি কম খাওয়াটা না। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স ডায়েট। আচ্ছা, ব্যালেন্স ডায়েটটাকে
মেনটেন করতে হবে। এবার ব্যালেন্স ডায়েট বলতে কি, আমার খাওয়ার মধ্যে গ্যাপটা বেশি থাকবে না, কিন্তু খাওয়ার পরিমাণটা কম হবে। মানে আমি অল্প অল্প করে খাবো, কিন্তু বারে বারে খাবো। আচ্ছা, বারে বারে কার্বোহাইড্রেট নেওয়া যাবে না, বারে বারে কার্বোহাইড্রেট, শুধু কার্বোহাইড্রেট মানে লো কার্বোহাইড্রেট ডায়েটও আছে। যেমন আমাদের কোনো একজন কেউ হয়তো বাইরে কাজ করছে, মানে এমনি ডেইলি ওয়ার্কার বা অফিসে কাজ করছে, খিদে পাচ্ছে, দুটো আমি সুগার ফ্রি বিস্কুট খেলাম, সেক্ষেত্রে আমার লো কার্বোহাইড্রেট ডায়েট হচ্ছে। বা আমি ফল খেলাম, সমস্ত ফলের মধ্যে যে কার্বোহাইড্রেট হাই সেটা নয়, ফলের মধ্যে কার্বোহাইড্রেট খুব একটা বেশি থাকে না, থাকে কিন্তু খুব একটা বেশি থাকে না, রাদার দেন অন্যান্য। সাপোজ কেউ হয়তো ভাবতে পারে যে আমি জাঙ্ক ফুড এটা খেয়ে নিলাম, ওখানে তো কতটুকু কার্বোহাইড্রেট, কিন্তু না, ওখানে অয়েল আছে, সেখান থেকে ফ্যাটের প্রবণতা, এবং ফ্যাট বেড়ে গেলে সেখান থেকে আবার অন্য সমস্যা তৈরি হবে, এবং এবার ফ্যাট বেড়ে গেলে ওবেসিটি চলে আসবে। তো সেটাই হচ্ছে সমস্যা, যে আমাকে ব্যালেন্স ডায়েট করতে হবে, আমি উপযুক্ত ডায়েট। আর ব্যায়ামের ক্ষেত্রেও অনেক ব্যাপার আছে, খালি ওই দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি এটা ব্যায়াম নয়। ব্যায়ামের ক্ষেত্রে মানে ব্যায়াম সাবজেক্টটা এসছে, ফিজিওথেরাপি সাবজেক্টটা এসছে ওখান থেকে, নিশ্চয়ই মানে এমন কিছু আছে যার কারণে ফিজিওথেরাপি সাবজেক্টটা তৈরি হয়েছে। তো সেই সমস্ত কিছু বিশেষ ব্যায়াম করতে হবে, কিছু বিশেষ ব্যায়ামের মাধ্যমে এবং উপযুক্ত ডায়েটের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করতে হবে ধীরে ধীরে, কিন্তু টাইম টেকিং। কিন্তু ব্যাপারটা ওটাই যে উপযুক্ত ডায়েট মানে এটা না যে আমার খাওয়াটা কমিয়ে দিলাম, আমার খাওয়ার পরিমাণটা অল্প, খাওয়ারের মধ্যে গ্যাপিংটা কম থাকবে, এবং খাবারটা খুব পুষ্টিকর খাবার হতে হবে। আচ্ছা, তো আপনাদের যদি এইরকম কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের ফেসবুক লাইভ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করতেই পারেন, আমরা তৈরি রয়েছে আপনাদের প্রশ্ন পাওয়ার জন্য। এই মুহূর্তেই আমরা একটি প্রশ্ন পেলাম, উনি লিখেছেন, আমি ওবেসিটির পেশেন্ট, 2 বছর হলো বিয়ে করেছি, এবারে ফ্যামিলি প্ল্যানিং করতে চাই, তার জন্য আমার কি কি করণীয়? ভালো প্রশ্ন। যারা ওবেসিটির পেশেন্ট, সে তার 2 বছর বিয়ে হয়েছে, এবার সে ফ্যামিলি প্ল্যানিং করতে চান, তার যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে ওবেসিটি কন্ট্রোল করতে হবে। কারণ ওবেসিটি পেশেন্টের ক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে কনসিভ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারো যদি ওবেসিটি থাকে, তো সেই ক্ষেত্রে তার জেস্টেশনাল ডায়াবেটিস, মানে আগে হয়তো ডায়াবেটিস নেই, কিন্তু আফটার প্রেগন্যান্সি ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায়, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে। এটা তো মানে যদি কনসিভ করে, কিন্তু কনসিভ করতে অনেক সমস্যা হয়। যে বললাম ওবেসিটির জন্য যেটা হয়ে থাকে সেটা হলো পিসিওডি, যদি তার সেটা থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে সেটা রুল আউট করতে হবে। এবং মিসক্যারেজের খুব সম্ভাবনা থাকে, হ্যাঁ, মিসক্যারেজের সম্ভাবনা থাকে, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশনের সম্ভাবনা থাকে। এটা যদি একটু ডিটেইলসে শুনি। আচ্ছা, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন যেটা হয় সেটা হলো, আগে তার কোনো হাইপারটেনশনের কোনো সমস্যা নেই, কিন্তু আফটার প্রেগন্যান্সি তার ব্লাড প্রেশার বাড়তে শুরু করলো 20 উইকসের পরে। 20 উইকসের আগে থাকলে সেটা কিন্তু প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন নয়, এটা মাথায় রাখতে হবে। 20 উইকসের পরে তার মানে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন শুরু হলো, এবং সেই ক্ষেত্রে তার মানে প্রেগন্যান্সিতে সমস্যা হতে পারে, তার বাচ্চার ক্ষেত্রে সমস্যা হতে পারে, এবং সেই সমস্যা এমন একটা জায়গায় চলে যেতে পারে যেটার ক্ষেত্রে বাচ্চা অথবা বাচ্চার মায়ের প্রাণ সংশয়ের সমস্যাও থাকতে পারে। হ্যাঁ, প্রচন্ড পরিমাণে পোস্টপার্টাম হেমোরেজ যেটা আমরা বলে থাকি আফটার ডেলিভারি, সেখানে ব্লিডিং কন্ট্রোল করা যেতে পারে না, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। মানুষের সিজার যেটা বলে থাকি আমরা, খিচুনি যেটা হয়ে থাকে, সেরকম সমস্যা হতে পারে, যেই ক্ষেত্রে ডেলিভারির সময় কোনো রকম সমস্যা হয়ে যেতে পারে। তো অনেক বড় একটা বিষয়, এটা একটা অ্যাবরাপ্ট, মানে এটাকে এত সংক্ষেপে এত এভাবে ঠিকভাবে এভাবে বলা যাবে না। কিন্তু এই সমস্যাগুলো হতে পারে, সেই জন্য আগে ওবেসিটিকে কন্ট্রোল করতে হবে। ওবেসিটি কন্ট্রোল করে তারপরে ফ্যামিলি প্ল্যানিং করার কথা চিন্তা করতে হবে। ফ্যামিলি প্ল্যানিং করতে গিয়ে যদি ওবেসিটি কন্ট্রোলটা না হয়, তো সেই ক্ষেত্রে বাচ্চা এবং বাচ্চার মায়ের দুজনের ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হওয়ার প্রবণতা অনেক বেশি। কন্ট্রোল করতে গেলে মানে কি কি করণীয়, কিছু কি টিপস পাওয়া যাবে? হ্যাঁ, কন্ট্রোল করতে গেলে যেটা করণীয় সেটা প্রথমে আগে ডাক্তারের সাথে, অবশ্যই কোনো একজন ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে, ডায়েট মডিফিকেশন করতে হবে, লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে। এই ওবেসিটি বা অনেক ক্ষেত্রে ডিপ্রেশনের ক্ষেত্রে ওবেসিটি বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক। ডিপ্রেশন হয়ে গেলে বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস হয়, নেগেটিভ হরমোন শরীরে বাড়তে থাকে, নেগেটিভ হরমোন সিক্রেশন বাড়তে থাকে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু ওবেসিটি হওয়ার প্রবণতা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে
ওবেসিটি পেশেন্ট হয়ে গেলে চিন্তা করলে কিন্তু এটা না, চিন্তা করে কোনো সলিউশন হয় না, উল্টে খারাপ হয়। তো সেই ক্ষেত্রে যে ভাবছে যে আমি ফ্যামিলি প্ল্যানিং করতে হবে, তাকে সবার আগে যেটা করতে হবে, তাকে খুব হাসি খুশি এবং হ্যাপি থাকতে হবে। তার মানে কি চিন্তা করলে আমরা মোটা হয়ে যেতে পারি? হ্যাঁ, চিন্তা করলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। স্ট্রেস ইনডিউসড যেগুলো হয়, স্ট্রেস ইনডিউস হাইপারটেনশনও হতে পারে, স্ট্রেস ইনডিউস ওবেসিটি হয়। স্ট্রেস হচ্ছে অন্য একটা জিনিস যেটা আবার অন্যান্য অনেক সমস্যা তৈরি করে যেতে পারে। সত্যি এটা কিন্তু একটা দারুণ বিষয় পেলাম যে আমরা অত্যাধিক চিন্তা করলে কিন্তু মুটিয়ে যেতে পারি, মুটিয়ে যাওয়ার একটা সম্ভাবনা হ্যাঁ, রয়েছে। চিন্তা করলে আলটিমেটলি সলিউশন হয় না, তার থেকে বেশি মানে সমস্যা বাড়ে সবকিছুর ক্ষেত্রেই। তো এবার যেটা বলছিলাম যে ওই কি করা উচিত, কি ডায়েট মডিফিকেশন, ওই আবারও বললাম হেলদি ডায়েট, সেটা একজন ডাক্তারের মাধ্যমে বা কোনো একজন নিউট্রিশনিস্টের কাছে গিয়ে, মানে নিউট্রিশনিস্ট বলতে এখন সবাই নিউট্রিশনিস্ট, মানে একজন ভালো নিউট্রিশনিস্ট বলতে যেটা বোঝায় যে নিউট্রিশন নিয়ে পড়াশুনো করেছে, তার কাছে গিয়ে তাকে তার একটা প্রপার ডায়েট, ব্যালেন্স ডায়েট চার্ট বানাতে হবে এবং সেইভাবে নিজেকে লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে দিয়ে, এক্সারসাইজ, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যে দিয়ে তার ওবেসিটিকে কমাতে হবে এবং তারপরে তিনি কনসেপ্টের দিকে খুব ভালো মতো কোনো সমস্যা এগোতেই পারে। হ্যাঁ। আচ্ছা, পরবর্তী একটি প্রশ্ন পেয়েছি। আমি 3 মাসের অন্তঃসত্ত্বা, আগে আমার ডায়াবেটিস ছিল না, এর মধ্যেই আমার সুগার ধরা পড়েছে। এর জন্য আমার সন্তানের মধ্যে কি কোনো রকম ক্ষতি হতে পারে বা আমার কি কোনো ক্ষতি হতে পারে? হ্যাঁ, এই যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস যেটাকে আমরা বলে থাকি, বা জিডিএম, যে আগে ওনার ডায়াবেটিস ছিল না কিন্তু প্রেগন্যান্সি বা কনসেপ্ট করার পর তার ডায়াবেটিসটা ধরা পড়েছে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো প্রথমে দেখতে হবে ডায়াবেটিস মানে কতটা আছে, রেঞ্জ কি, ব্লাড সুগারের রেঞ্জ কতটা আছে। যদি দেখা যায় যে তার প্রথম প্রেগন্যান্সি হওয়ার পর যে সমস্ত অ্যান্টিনেটাল চেক আপগুলো হয় তার মধ্যে কিন্তু ডায়াবেটিস স্ক্রিনিং এখন একটা অন্যতম। প্রত্যেকটা মানে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে ডায়াবেটিস চেকিং ডাক্তাররা করে থাকেন। এবার সেটা যদি 140 নিচে থাকে তো সেই ক্ষেত্রে তাকে ডায়েট মডিফিকেশন করতে বলা হয় এবং ডায়েট মডিফিকেশন করার পর ঠিক 24 উইক্সের আবার একবার টেস্ট করা হয়। এবার যদি 24 উইক্সে টেস্ট করার পর দেখা যায় যে না, তার ডায়েট মডিফিকেশন করে তার কন্ট্রোলের মধ্যে আছে, মানে লেস দেন 140, তো সেই ক্ষেত্রে ডায়েট মডিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হয় এবং প্রতি 4 সপ্তাহ একবার করে একটা করে টেস্ট করে সেটাকে ফলো আপ করতে হয়, বা 2 সপ্তাহ একটা করে টেস্ট করে ফলো আপ। কিন্তু যদি বেশি থাকে সেটাই হচ্ছে সমস্যা। সমস্যা কি হতে পারে? সব থেকে বড় সমস্যা মায়ের থেকে যেটা হতে পারে সেটা বাচ্চার ক্ষেত্রে যে যে সমস্যাগুলো হয় তার মধ্যে সব থেকে বড় সমস্যাটা হয় যে কার্ডিয়াক অ্যানোমালি, সিভিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেমে সব থেকে বড় এফেক্টটা পড়ে ডায়াবেটিসের প্রথম। দ্বিতীয় কি এফেক্ট পড়ে? দ্বিতীয় যে এফেক্টটা পড়ে সেটা হচ্ছে ম্যাক্রোসোমিয়া। ম্যাক্রোসোমিয়া বলতে কি, অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা ওভারওয়েট হয়ে যাচ্ছে, বাচ্চার মাথার সাইজটা বড় হয়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে? কারণ মায়ের যখন ডায়াবেটিস হবে তখন বাচ্চার শরীরে ডায়াবেটিসের প্রভাবটা পড়তে থাকে এবং সেই ক্ষেত্রে ইনসুলিন সিক্রেশনটা বেড়ে যায়। এবার ইনসুলিন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথের জন্য একটা, মানে বাচ্চা বলতে ফিটাসের ক্ষেত্রে গ্রোথের জন্য একটা অন্যতম ইম্পর্টেন্ট হরমোন। কিন্তু অত্যাধিক ইনসুলিন বেড়ে যাওয়ার জন্য হাইপারট্রফি হতে থাকে এবং বাচ্চা সাইজ অনেক বড় হয়ে যায়। এবার বাচ্চা সাইজে বড় হয়ে গেলে কি হতে পারে? বাচ্চা সাইজে বড় হতে গেলে বাচ্চার ডেলিভারির সময় সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে বাচ্চার প্রাণ সংশয়ের একটা সমস্যা হয়ে থাকতে পারে, বাচ্চার লাংসের সমস্যা হতে পারে। অত্যাধিক ইনসুলিন বেড়ে যাওয়ার জন্য বাচ্চার শরীরে লাংসের যে আমাদের সারফ্যাক্ট্যান্ট, মানে আমাদের অ্যালভিওলাই গুলো আছে, এবার সেগুলোতে এক ধরনের সারফ্যাক্ট্যান্ট, একটা সেমি সলিড লিকুইড টাইপের একটা জিনিস থাকে, সেমি লিকুইড টাইপের, যেটা হচ্ছে প্যাটেন্সিটাকে মেনটেন করে, টর্শনটা কমায়, নাহলে লাংসগুলো লেগে যাবে, না অ্যালভিওলাই গুলো লেগে যাবে। তো সেটা না হলে লাং ইম্যাচুরিটি হয়। এবার লাং ইম্যাচুরিটি হলে কি হবে? বাচ্চাদের ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম যেটা হয়। এছাড়া কি কার্ডিয়াক সমস্যা যেটা বলছিলাম প্রথমে, বাচ্চাদের বিভিন্ন কার্ডিয়াক অ্যানোমালি হতে পারে। এবার সেটার জন্য পরীক্ষা নিরীক্ষা আছে। পরীক্ষা নিরীক্ষা বলতে আমাদেরকে 18 থেকে 20 সপ্তাহের মধ্যে একটা লেভেল 2 স্ক্যান হয়, যেটাকে আমরা বলে থাকি TIFFA, টার্গেটেড ইমাজিনিং ফর ফিটাস অ্যানোমালি। সেই স্ক্যানের মাধ্যমে ধরা যেতে পারে যে বাচ্চার কোনো রকম কার্ডিয়াক অ্যানোমালি হচ্ছে কিনা, যদি মা ওভার ডায়াবেটিস হয়, মোর দ্যান 140, আনকন্ট্রোল HbA1c। তো সেই ক্ষেত্রে কি করতে হবে?
সেই ক্ষেত্রে তার ইনসুলিন শুরু করতে হবে এবং ইনসুলিনের মাধ্যমে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে এবং ফিটাসকে মানে বাচ্চাকে মনিটর করতে হবে যে তার অন্যান্য কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং যদি সমস্যা হয়ে থাকে অনেক ক্ষেত্রে প্রেগনেন্সি টার্মিনেটও করতে হতে পারে, বা অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিয়ে হোক বা কোনো সাপ্লিমেন্টেশন দিয়ে সেটাকে আপ টু ডেলিভারি অবধি নিয়ে গিয়ে তারপরে অন্য কোনো চিকিৎসার মাধ্যমে সেটাকে। আচ্ছা, ডেলিভারি করার পর মানে যখন হয়ে যায় ডেলিভারি, তারপরে কি এই ব্লাড সুগার কমে যায়, মানে সম্ভাবনা রয়েছে? না, যদি কারো ওভার ডায়াবেটিস, যদি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস হয় তো সেই ক্ষেত্রে কমে যায়, আবার অনেকের ক্ষেত্রে থেকে যায়, সেটা হ্যাঁ পার্সন টু পার্সন ভ্যারি করে। যদি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে বা যদি কারো হিস্ট্রি থেকে থাকে, হয়তো এরকমও হতে পারে সে হয়তো আগে কোনোদিন ডায়াবেটিস চেক করেনি, সেই জন্য হয়তো তার ধরা পড়েনি। ঠিক আছে, হয়তো সে প্রেগন্যান্সির সময় তার প্রথম টেস্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, মানে এটা তো চলতি ভাষায় আমরা শুনি যে যখন অন্তঃসত্ত্বা প্রেগন্যান্সির সময় ধরা পড়লো, অতএব যখন ডেলিভারি হয়ে যাবে না সেরকম ভাবে এরকম একটা ধারণা আমাদের মধ্যে রয়েছে। চলেও যেতে পারে, আবার থেকেও যেতে পারে এবং সেটা কি বাচ্চার মধ্যেও যেতে পারে? হ্যাঁ, বাচ্চার মধ্যে যাদের ডায়াবেটিস, ওভার ডায়াবেটিস মায়েদের ক্ষেত্রে বাচ্চার ডেলিভারি হওয়ার পর বাচ্চার HbA1c টেস্ট করা হয়। আচ্ছা, হ্যাঁ, যে কতটা তার শরীরে ডায়াবেটিসের প্রভাব পড়েছে। এই ক্ষেত্রে এই রুটিন চেকআপগুলো কতদিন পর পর হওয়া উচিত? না, এবার রুটিন চেকআপ বলতে মানে কিসের ক্ষেত্রে, মানে সুগারের ক্ষেত্রে? সুগারের ক্ষেত্রে রুটিন চেকআপটা যাদের সুগার ধরা পড়েছে তাদের ক্ষেত্রে প্রতি 1 মাসে একটা রেগুলার ব্লাড সুগার করা উচিত, এবং প্রতি 3 মাসে HbA1c। এই HbA1cটা কি, কেন বারবার HbA1cটা বলছি, কেন আমি অন্যান্য ক্ষেত্রে FBS মানে ফাস্টিং ব্লাড সুগার বা PPBS পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগারের কথা বলছি না। ফাস্টিং ব্লাড সুগার বা পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার, এটা আজকে আমি সকাল থেকে অনেক কিছু খেলাম, অনেক মিষ্টি খাওয়া হলো আমার, কালকে যদি আমি টেস্ট করতে যাই আমার অটোমেটিক্যালি FBS বা PPBS বেশি থাকতেই পারে, কিন্তু HbA1c এটা আমার লাস্ট 3 মাসে বা 4 মাসে রক্তে সুগারের কতটা কি প্রভাব পড়েছে সেটা আমাকে বোঝাতে সাহায্য করে HbA1c। এটা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। হ্যাঁ, যে হিমোগ্লোবিনের মধ্যে কতটা কি পরিমাণ সুগারের এফেক্ট, এবং সেই ক্ষেত্রে এই টেস্টটার মাধ্যমে আমাদের চিকিৎসা করতে অনেক সুবিধা হয়। খালি FBS বা PPBS দিয়ে মনিটর করা যেতে পারে, কিন্তু যদি ভালো ট্রিটমেন্ট করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই টেস্টটা। হ্যাঁ, তো মেটাবলিক সিনড্রোম এর যে একটা রুটিন চেকআপ, মানে সব রকম চেকআপ মিলিয়ে এটা কতদিন পর পর করতে হয়? এটা প্রতি 6 মাসে, যাদের মেটাবলিক সিনড্রোম আছে তাদের প্রতি 6 মাসে, এবং যাদের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে আমাদেরকে, হিস্ট্রি বলতে ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের প্রতি বছরে একটা করে বা 2 বছরে একটা করে করে নেওয়া উচিত। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজ আর আমাদের হাতে সময় নেই, চলে যেতে হচ্ছে, তবে অনেক প্রশ্ন থেকে গেল, পরবর্তী দিনে আবারও আলোচনা করব। দেখতে থাকুন রাই বাংলা, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার। রাই বাংলা।